করতাম, কিন্তু সরকার যেহেতু সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সরকারের উদ্দেশ্যটা কী ছিল আমরা জানি না। সরকার হয়তো ভেবেছিল মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে আমাদেরকে দুর্বল করে দেবে এবং আমরা হাত গুটিয়ে ওখান থেকে চলে আসব। কিন্তু আমরা পণ করেছিলাম যে এই মামলার শেষ দেখে ছাড়ব। এই মামলা 18 বার লড়াই করে 19 বারের বার এই জয় ছিনিয়ে এনেছি। এখন যেহেতু দেশের সর্বোচ্চ আদালত, স্বাভাবিকভাবে আমরা কি মনে করব যে দেশের সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেটাও ভায়োলেট করবে সরকার? সেটা তো আমাদের মনের মধ্যেই নেই। আমরা মনে করছি যে সরকার এবার হিসেব কষে কর্মচারী সমাজকে এই 25% ডিএটা তারা দিয়ে দেবে। গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইন আদালত যদি দেশের নাগরিকরা না মানে তাহলে তো সেটা তো দুঃখজনক, লজ্জাজনকও বটে। তাহলে সেগুলো আমাদের মনের মধ্যে নেই। আমরা জানি যে 6 সপ্তাহের মধ্যে সরকার মিটে। বাম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন মহাকরণে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে বসার পর সেই সকল সরকারি কর্মচারীদের দিক থেকে মুখ ফিরিয়েছেন মমতা। বিস্ফোরক অভিযোগ করলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও ডিএ আন্দোলনের মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি পুঁজি করেছেন। তিনি সেই আন্দোলনের সময় বারবার বলেছে যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারকে এক মুহূর্ত থাকা উচিত না। এই ধরনের কথা বারংবার বলেছে। আমি আসলে পরে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট নিয়মে ডিএ দিয়ে দেব, আমাদের শুধু কেবল উদ্বুদ্ধ করেছে। এবার 11 সালে মে মাসে ক্ষমতায় আসলো। 12 সালের পুজোর আগে আপনি জানেন তিনি মহাকরণ থেকে চলে গেলেন নবান্নে। এবং কেন গেল তিনি তো জানে মহাকরণটা একদম একটা বলা যায় যে মিনি ওয়েস্ট বেঙ্গল। যত ডিপার্টমেন্ট আছে সব মহাকরণের অভ্যন্তরে আছে। যত মন্ত্রী সবই প্রায় 2-1 জন বাদ দিয়ে সবাই বসে। এই আন্দোলন যদি হয়, একটা রাস্তায় আন্দোলন হয় বা একটা ছোটোখাটো ডিপার্টমেন্টের মধ্যে আন্দোলন হয়, সেই আন্দোলন খুব একটা বেশি দানাও বাঁধে না। বিভিন্ন প্রান্তে গিয়ে সেই আন্দোলনও প্রচার পায় না। কিন্তু মহাকরণে যেই আন্দোলনগুলো হয়েছিল তখন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় সেই প্রচার হয়েছিল। রাজনৈতিকভাবেও আমরা তখন রাজনৈতিক নেতারাও আমাদের সাপোর্ট করেছিল, যার মধ্যে মুখ্যমন্ত্রী একজন। কিন্তু মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের বিন্দুমাত্র সরকারি কর্মচারীদের কোনো সুরাহা না করে তিনি কি করলেন, প্রথমে কি করলেন, যারা নেতৃত্ব দেয় অর্থাৎ বিভিন্ন সংগঠনের তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দিলেন। কিন্তু করলে পরেও তিনি দেখছিলেন যে না, তারা তো চলে আসছে, তাদের তো মেম্বাররা আছে, তাহলে আমাকে এখান থেকে পালাতে হবে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা বললেন যে রেনোভেশন হবে, বিভিন্ন এখানে যে ইলেকট্রিক আছে সেগুলো কখনো আগুন ঠাগুন দেবে। আমি 6 মাসের মধ্যে আবার ফিরে আসবো, নবান্নে চলে যাচ্ছি এবং নবান্নে সেই যে গেল 14 তলায় উঠে আসলো। এখন আর তিনি আন্দোলন সহ্য করতে পারে না। আমরা লক্ষ্য করেছি একটি অন্য সংগঠন তারা ওই নবান্নে গিয়ে, নবান্নের ভিতরে না বাইরে আন্দোলন করেছিল, তাদের একদম একসঙ্গে 12-14 জনকে একদম দার্জিলিংয়ে ট্রান্সফার করে। ডিএ আন্দোলনকারীরা নবান্নে গেলে তাদের উপর বিশেষ নজরদারি চালানো হয়। সরকারি কর্মচারী হয়ে কেন নবান্নে প্রবেশে এত বিধিনিষেধ, সেই প্রশ্নও তুলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। এই যে আমাদের ভিতরে ঢুকতে গেলেই ভিজিটর্স গেট দিয়ে ঢুকতে হবে 1 নম্বর। দেখুন, আমরা একটা সরকারি কর্মচারীদের যে সংগঠন, তাদের জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, এই ধরনের লোকরা যে তাদের তো রেসপেক্ট দিয়ে অন্তত তারা ঢুকাবে, সেসব তো করেনি। আমাদের ওই পুরো স্লিপ টিপ কাটতে হয়, মোবাইল জমা রাখতে হয়। তখন পুলিশ বলে আপনারা কি এখানে চিঠি জমা দেবেন, দিলে ওরা ওখানে স্ট্যাম্প মারে। তা সেক্ষেত্রে আমরা যখনই যাই, আমরা ওখানে কেন জমা, ওটার তো কোনো ভ্যালিডিটি নেই। আমি যখন ডিপার্টমেন্টে বা এসে দেবো সেখানে তার একটা ভ্যালিডিটি আছে, আমরা না যাব, আমরা যাব। দেখুন, পুলিশ তো সরকারি কর্মচারী, তারা জানে তাদের কিছু করণীয় থাকে না, তাদের উচ্চ
মহল থেকে একদম নির্দেশ থাকে এই ধরনের করতে হবে। তাই আমাদের কাছে একজন নিচুতলার কর্মীকে, সেটা কনস্টেবল হতে পারে বা একজন গ্রুপ ডি হতে পারে, তিনি আমাদের পিছনে যাবেন, গিয়ে আমরা যেই ডিপার্টমেন্টে চিঠি দেব সেই চিঠি রিসিভ করার পর আমাদের আবার নেমে আসতে হবে। তাহলে এটা কেন হবে? কারণটা কি? হোয়াই? এটা তো একটা কারণ থাকবে। আমরা কি ওখানে, আমরা কি জঙ্গি? আমরা কি বোম নিয়ে যাচ্ছি? সরকারি কর্মচারীরা বোম নিয়ে যাচ্ছে? তাহলে কেন? সেই উত্তরটা তো পাই না। সেই উত্তরটা তো মানে উঠতে গেলেই একজন ফেউ লাগিয়ে দেয় তাড়াতাড়ি। এটা আমাদের কাছে অসম্মান। সেটা কেন করবে তার কিন্তু উত্তর কিন্তু আমাদের জানা নেই। এই হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত প্রথমে 50% দিয়ে দেওয়ার কথা বললে সরকারের পক্ষে আইনজীবী জানান, এত বিপুল অঙ্কের টাকা দিয়ে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের হকের ডিএ অর্থ মেলা খেলা উৎসবের মধ্যে দিয়ে খরচ করছে রাজ্য সরকার, দাবি ডিএ মামলাকারীদের। অর্থাৎ সরকারি কর্মচারী, ইন সার্ভিস এবং পেনশনারদের যে বেতন খাতে যে টাকা বাজেট অ্যালটমেন্ট হয়, তার থেকে পরবর্তীকালে একটা রিভাইজ বাজেট হয়, তারপরে অ্যাকচুয়াল বাজেট হয়। আমরা 5 বছরে আমরা দেখেছি যে 13,000 কোটি টাকা আমাদের যে বাজেট অ্যালটমেন্টের যে টাকাগুলো, সেগুলো সরকার এক কথায় মেরে দিয়েছে। তারপরে আমরা আরও 2 বছর পরে আরও সেটাকে বাড়িয়েছি, সেখানে দেখা যাচ্ছে 15,000 অ্যাবভ কোটি টাকা মেরে দিয়েছে। অর্থাৎ সরকার যে কর্মচারীদের যে বেতন ভাতা দেবে, সেই টাকাটা এখনও কিন্তু তাদের তহবিলে আছে। আমরা মনে করি তহবিলে আছে, কিন্তু তিনি এই সব টাকাগুলো দিয়ে তিনি খেলা মেলা, ক্লাবগুলোকে অনুদান, এইসব খরচ করছে। কারণ প্রত্যেকটা খরচের একটা বাজেট অ্যালটমেন্ট থাকে। তাহলে তিনি যে এই যে অতিরিক্ত খরচ করছে, কোথা থেকে খরচা করছে? তাহলে এখান থেকে নিয়ে সেখান থেকে নিয়ে খরচা করছে। অর্থাৎ আমাদের যে বেতন পেনশনের টাকাও মুখ্যমন্ত্রী খরচ করছে। তাই এই যে আমরা এখন আপাতত মনে করছি যে 10,000 প্লাস কিছু কোটি টাকা লাগবে, তা আমাদের টাকায়।